আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ভৌত পরিবেশ যে অধ্যায় রয়েছে এখান থেকে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি এবং পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, কার্যগত প্রক্রিয়া এই অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের এটা দেখো প্রশ্নের নাম্বার বিভাজন, ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার তোমাদের এখানে 6টি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে, যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে, এবং 5টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। 1টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয় এবং 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হয়, 3 4 12 নম্বর, এরকম করে টোটাল 25 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এবং সেখানে 50 মিনিটের কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা উত্তর সহ এই সাজেশনটি এবং প্রশ্নপত্রটি দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। এবার দেখো সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো এখান থেকে দেখে নাও। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয় রশ্মি তাহলে তার প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ না প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা। তো আকাশের রামধনু আসলে সাদা, সূর্যের যে সাদা আলো তার বিচ্ছুরণ। 3 নম্বর আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন গ্যালিলিও, নিউটন, স্যাডউইক, সত্যেন্দ্রনাথ বোস। তো আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে? নিউটন। 4 নম্বর হচ্ছে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো কাঁচ, ফিলামেন্ট, তামার মোটা তার না নাইক্রোম তার। তো বাল্বের যে অংশ আলো দেয় সেটি হচ্ছে ফিলামেন্ট। 5 নম্বর ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো গর্ভদণ্ড, ডিম্বাশয়, ডিম্বক না গর্ভমুণ্ড। তো ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হচ্ছে ডিম্বক। এরপর 6 নম্বর মেরুজ্যোতির কারণ পৃথিবীর পরিবেশের দূষণ, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব। তো মেরুজ্যোতির কারণ হচ্ছে পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব এটা। এরপর 7 নম্বর হচ্ছে একটি সপ্রভ বস্তু হলো ইট, সূর্য, পাথর না কাঠ। এখানে সপ্রভ বস্তুটি হচ্ছে সূর্য, ঠিক আছে, যার নিজস্ব আলো রয়েছে। তো এখানে তোমাদের 6টায় প্রশ্ন দেওয়া থাকে এবং 6টারই কিন্তু উত্তর লিখতে হয়। এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে নাও, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা পড়ে নেবে। 7 নম্বর হচ্ছে পরের প্রশ্ন দেখো 8 নম্বর দাগে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন, তামা, লোহা না নাইক্রোম দিয়ে। তো ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট সেটা ট্যাংস্টেন দিয়ে তৈরি হয়। এরপর 9 নম্বর দাগে পরিবেশ বান্ধব শক্তি নয় সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, দৈব শক্তি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এগুলোর মধ্যে পরিবেশ বান্ধব শক্তি নয়, সেটা হচ্ছে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এরপর হচ্ছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব, কক্ষ, পর্বমধ্য না বিটপ। তো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেটি হচ্ছে পর্ব, ঠিক আছে। এরপর দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় ছোলা, কুমড়ো, মটর না আম। তো মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় কুমড়ো, ঠিক আছে, কুমড়ো গাছে। 2 নম্বর থেকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর দিকে আলোর প্রতিসরণ কাকে বলে? উত্তর কি লিখবে না, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় 2 মাধ্যমের বিভেদ তল থেকে সামান্য বেঁকে যাওয়ার ঘটনাকে বলে আলোর প্রতিসরণ, ঠিক আছে। 2 নম্বর আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কি বলে? তো আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপাতন কোণ বলে। 3 নম্বর চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝো? উত্তর লিখবে যে অঞ্চল জুড়ে একটি চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সেই অঞ্চলটিকে চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলে। 4 নম্বর দাগে চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট এইগুলো। 5 নম্বর এলইডি এর পুরো নাম কি? তো এলইডি এর পুরো নাম হচ্ছে লাইটিং ইমিটিং ডায়োড। এরপর 6 নম্বর প্রাণীরা পরোক্ষভাবে কোন শক্তির উপর নির্ভরশীল? তো প্রাণীরা পরোক্ষভাবে সৌর শক্তির উপর নির্ভরশীল। 7 নম্বর দেখে পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম কি? পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম হচ্ছে মাইকোরাইজা, ওকে। এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে নাও, ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করবে। অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? উত্তর লিখবে অঙ্কুরোদ্গমের বাহ্যিক শর্তগুলি হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা বা জল আর বায়ু বা অক্সিজেন।
এরপর হচ্ছে ব্যাপন কাকে বলে? তো বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে অণুর ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে। উদ্ভিদের মূলের একটি কাজ লেখো। তো উদ্ভিদের মূলের একটি কাজ হলো মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা, ঠিক আছে। এছাড়াও কি গাছকে দৃঢ়ভাবে ধরে রাখা, এটাও হচ্ছে উদ্ভিদের মূলের একটি কাজ। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। 1 নম্বর দেখে সূচির ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন? উত্তর লিখবে সূচির ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কারণ একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্রের সমষ্টি হিসাবে কল্পনা করা যায়। তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্র এক একটি করে আলাদা আলাদা প্রতিকৃতির সৃষ্টি করে, কিন্তু ছিদ্রগুলি পাশাপাশি অবস্থান করায় প্রতিকৃতিগুলিও একে অপরের খুব কাছাকাছি থাকে ও একে অপরের উপর পড়ে মিলেমিশে একাকার হয়ে যায়, ফলে প্রতিকৃতি অস্পষ্ট দেখায়। 2 নম্বর দেখে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখন। তো দেখো, নিয়মিত প্রতিফলন এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। 1 নম্বর পার্থক্য হচ্ছে নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের প্রয়োজন হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ ও খসখসে প্রতিফলক তলের প্রয়োজন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন 4 নম্বর দেখে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান তোমাদের 3 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 4 12 নম্বর। নাম্বার 1 বিকর্ষণী চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ যুক্তি সহ লেখন। তো দেখো উত্তরটা কিভাবে লিখবে না, কোনো একটি দণ্ড চুম্বক কিনা তা বিকর্ষণ এর মাধ্যমে খুব সহজেই প্রমাণ করা যায়, ঠিক আছে। দণ্ডটিকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়ে দণ্ডটির কাছে আরেকটি চুম্বক দণ্ড নিয়ে আসা হলো। যদি দণ্ডটি চুম্বকটিকে আকর্ষণ করে তবে দুটো ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। ঘটনা ঘটতে পারে, 1 নম্বর হচ্ছে দণ্ডটি একটি চৌম্বক পদার্থ যা চুম্বকটিকে আকর্ষণ করছে। চৌম্বক মানে লোহা, নিকেল, কোবাল্ট এই ধরনের পদার্থ হতে পারে, ঠিক আছে। এই ধরনের পদার্থ হলে কি হবে, সেই চুম্বকটিকে আকর্ষণ করবে, ঠিক আছে। 2 নম্বর কি হতে পারে, আবার হতে পারে দণ্ডটি একটি চুম্বক, দণ্ডটা একটা লোহা, নিকেল, কোবাল্ট ছাড়া চুম্বকও হতে পারে। চুম্বকে কিন্তু একটা চুম্বককে আকর্ষণ করে বিপরীত মেরু, ঠিক আছে। চুম্বক পদার্থ হতে পারে এবং তাদের বিপরীত মেরু পরস্পরের কাছে এসেছে, ফলে আকর্ষণ করছে বা আকর্ষণ হচ্ছে, ফলে আকর্ষণ থেকে প্রমাণ হয় না দণ্ডটি চুম্বক না চৌম্বক পদার্থ, ঠিক আছে। এরপর আমরা লিখছি, আর যদি চুম্বক পদার্থটিকে দণ্ডটির কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দণ্ডটি বিকর্ষিত হয় তবে বুঝতে হবে অবশ্যই দণ্ডটি চুম্বক পদার্থ, ওকে। কেননা চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ দুটো যদি চুম্বক হয় তাহলে কি তাদের যে সমমেরু বা একই মেরু তারা পরস্পরকে কিন্তু আকর্ষণ করবে। আর যদি একটা চুম্বক পদার্থ হয় আর একটা চৌম্বক পদার্থ হয় তাহলে কিন্তু সবসময়ই তারা পরস্পরকে আকর্ষণ করবে, কখনোই কিন্তু বিকর্ষণ করবে না। তাই নিঃসন্দেহে বলা যায় বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃত প্রমাণ। এরপর দেখো 2 নম্বর দেখে চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কি? উত্তর লিখবে কোনো চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে, ওকে। আর চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকত্বের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কি না, সাধারণত কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের 86% মতান্তরে 85% হয়, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর দেখে তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী কত প্রকার ও কি কি? তো তড়িৎ উৎস, রোধ ও অন্যান্য তড়িৎ যন্ত্রাদি কোনো পরিবাহীর দ্বারা যুক্ত হয়ে যে বর্তনীর সৃষ্টি করে তাকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ বর্তনী 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে উন্মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট, যে তড়িৎ বর্তনীর কোনো একটি প্রান্ত খোলা বা উন্মুক্ত তাকে উন্মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট বলে। 2 নম্বর হচ্ছে বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট, যে তড়িৎ বর্তনীর সকল প্রান্ত বন্ধ তাকে বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট বলে। এরপর দেখো 4 নম্বর দেখে অপ্রচলিত শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি লেখো। 1 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। 2 নম্বর ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায় বলে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না। 3 নম্বর প্রবহমান সম্পদ বলে নিঃশেষিত হওয়ার আশঙ্কা থাকে না।
4 নম্বর, দেশের অধিকাংশ জায়গায় কোনো না কোনো উৎস সহজলভ্য। এরপরের প্রশ্ন দেখো, বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে? এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয়? তো উত্তর লিখবে, গৃহপালিত পশু পাখির মল বড় গর্তে পচিয়ে তার থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে। এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয়? 1 নম্বর হচ্ছে বায়োগ্যাস মূলত রান্নার কাজে ব্যবহৃত হয়। 2 নম্বর, বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। 3 নম্বর, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনেও এই গ্যাস ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো 3 নম্বর মানের আরও কয়েকটা প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও, এগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। দেখো, চিত্র সহযোগে একটি ফলের বিভিন্ন অংশ বর্ণনা করো। তো একটি প্রকৃত ফল বা আদর্শ ফল 4টি অংশ নিয়ে গঠিত। যেমন 1 নম্বর হচ্ছে বহিস্তক। ঠিক আছে, বাইরের পাতলা আবরণকে বহিস্তক বলে। সাধারণত কাঁচা অবস্থায় এর রং সবুজ থাকে, কিন্তু পাকলে হলদে বা লালচে নানা ধরনের হয়। প্রকৃতপক্ষে ডিম্বাশয়ের প্রাচীর ফলের বহিস্তক বা খোসা গঠন করে। ঠিক আছে, তো বহিস্তক মানে ফলের উপরে যে খোসা, সেটাকে বলা হয় কি? ফলের বহিস্তক। এরপর 2 নম্বর হচ্ছে মধ্যস্থক। বহিস্তকের পরের অংশ হলো মধ্যস্থক, যে অংশ তন্তুময় ও রসালো হয়। ঠিক আছে, ফলের যে অংশটা রসালো হয়, যেটা মানুষ খায়, সেটাই হচ্ছে মধ্যস্থক। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি না অন্তঃস্থক। এটি ফলের কাষ্ঠল অংশ যা মধ্যস্থকের নিচে থাকে এবং বীজটিকে ঢেকে রাখে। ঠিক আছে, বীজটা যে শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে, সেটাই হচ্ছে অন্তঃস্থক। 4 নম্বর হচ্ছে বীজ। একটি ফলে এক বা একাধিক বীজ থাকে। ডিম্বাশয়ের ডিম্বকগুলি বীজে পরিণত হয়। বীজোত্তক ফলোত্তকের সঙ্গে শক্ত করে লেগে থাকে। আবার অনেক সময় বীজোত্তক ও ফলোত্তক সম্পূর্ণ আলাদাভাবে থাকে। ঠিক আছে, এবার দেখো আমরা একটি আদর্শ ফল, এখানে আম একটি আদর্শ ফল। তো এই ফলের বিভিন্ন অংশগুলো আমরা চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা হচ্ছে বাইরের যে অংশ, সেটা হচ্ছে কি? বহিস্তক বা যেটাকে আমরা খোসা বলি। ঠিক আছে, তারপর হচ্ছে মধ্যস্থক, যে অংশটা আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে মধ্যস্থক। এরপর বীজ, একদম ভেতর যে সাদা অংশটা থাকে, সেটা হচ্ছে বীজ। আর এটা হচ্ছে অন্তঃস্থক, বীজের বাইরে যেটা একটা শক্ত ফলকের মতো থাকে, সেটা হচ্ছে অন্তঃস্থক। ঠিক আছে, এরকম করে আমরা চিত্রটিকে এভাবে এঁকে দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধা কী? উত্তর লিখবে, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধাগুলি হলো: 1 নম্বর, নাইক্রোম তারের রোধাঙ্ক খুব বেশি বলে তারটিতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হয়। 2 নম্বর হচ্ছে, নাইক্রোম তারকে অতি উচ্চ তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে রাখলেও বায়ুর অক্সিজেনের সঙ্গে তারটি কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। 3 নম্বর হচ্ছে, নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় তারটি বেশি তাপমাত্রাতেও গলে যায় না, ফলে নাইক্রোম তারটি উচ্চ তাপমাত্রায় পৌঁছে প্রচুর তাপ সরবরাহ করতে পারে। এগুলো হচ্ছে সুবিধা বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের। এরপরের প্রশ্ন, একটি আদর্শ ফুলের কটি অংশ ও কী কী? তো একটি আদর্শ ফুলের 4টি অংশ, যথা একটি আদর্শ মূলের কটি অংশ ও কী কী? একটি আদর্শ মূলের হচ্ছে 4টি অংশ। 1 নম্বর, মূলত্র অঞ্চল। 2 নম্বর হচ্ছে বর্ধনশীল অঞ্চল। 3 নম্বর হচ্ছে মূলরোগ অঞ্চল। আর 4 নম্বর হচ্ছে স্থায়ী অঞ্চল। ঠিক আছে, তো দেখো আজকের এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।